হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী, ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে, অথবা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে দেশীয় ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক। এছাড়া এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে 1000 শব্দের। তো এই ক্ষেত্রে আমি ফাইনাল পরীক্ষার জন্য 10 নম্বরের কতটুকু উত্তর লিখতে হবে এবং কলেজের প্রজেক্টের জন্য পুরো অ্যান্সারটাই তোমাদেরকে লিখতে হবে, কারণ এটি 1000 শব্দের একটি নোটস তোমাদের সামনে তুলে ধরছি এবং নোটের শেষে তোমাদের একটা গ্রন্থপঞ্জি লিখতে হবে, সেই গ্রন্থপঞ্জিটিও আমি তোমাদের সামনে তুলে ধরছি। তা দেখো, এখানে প্রশ্ন কিন্তু দুইভাবে, যে কোনো একভাবে আসতে পারে। দেশীয় ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক, যেটা তোমাদের প্রজেক্টে দিয়েছে, আর 2024-এর সাজেশন অনুযায়ী বা আমার দেওয়ার সাজেশন অনুযায়ী এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট। ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। দুটি প্রশ্নের উত্তর একই, শুধু প্রশ্নটা আলাদা আলাদাভাবে হতে পারে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। প্রথমে পর্যটন কাকে বলে তার উপরে একটা প্যারা। ইংরেজি ট্যুরিজম এর বাংলা পরিভাষা হলো পর্যটন। মানুষ বিনোদনের উদ্দেশ্যে যখন নিজের বাসস্থান বা এলাকা থেকে কাছে বা দূরে কোথাও ভ্রমণ করতে বা বেড়াতে যায়, তখন তাকে সাধারণভাবে পর্যটন হিসেবে দেখা হয়। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন UNWTO এর ওয়েবসাইটে পর্যটনকে সংজ্ঞায়িত করতে গিয়ে লেখা হয়েছে, পর্যটন একটি সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিষয়, যেখানে মানুষ তার বাসস্থানের পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে অন্য কোনো স্থানে যায় এবং সেখানে সময় কাটায় ও অবস্থান করে। এরপরে প্যারা দেখো, তীর্থযাত্রামূলক ভ্রমণ কাহিনী হোক বা সফরনামা অথবা বিদেশ ভ্রমণের বৃত্তান্ত, আধুনিক ভারতে এই রচনাগুলির মধ্য দিয়ে এক প্রকার ইতিহাস চেতনা, দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত ঐক্যের ধারণা এবং সেই সাথে বৈদেশিক সংস্কৃতির সঙ্গে পার্থক্য নিরূপণ ও তুলনা প্রতিফলিত হতে থাকে। দেশ এবং বিদেশ, এই দুই চেতনা ভারত থেকে বিদেশে ভ্রমণকারীদের রচনায় যেমন প্রতিভাত হতে থাকে, তেমনি আবার ভারতের মধ্যে পরিভ্রমণকারী পর্যটকদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির পরম্পরাগত ঐতিহ্যগুলি সম্পর্কে সচেতনতা আংশিকভাবে হলেও প্রতিফলিত হতে থাকে। এর অর্থ, ঔপনিবেশিক সময়কাল থেকেই ভারতীয় ভ্রমণকারীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে স্পষ্টতর ধারণার সৃষ্টি হতে থাকে। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি এই চেতনা জাগ্রত হওয়ার একটা পরিপ্রেক্ষিতে ছিল। প্যারা করে দেখো, প্রথমত, সাধারণ মানুষের মধ্যে কয়েকটি কারণে শিক্ষা প্রসার ঘটেছিল, যেমন 1830-এর দশকে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার সংক্রান্ত মেকলে মিনিট বাস্তবায়ন ঘটান। এর ফলে বাংলাকে কেন্দ্র করে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটতে থাকে। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠার সময় থেকেই সমগ্র দেশ জুড়ে স্কুল কলেজ প্রতিষ্ঠা হতে থাকে। অনেক বেশি সংখ্যক দেশীয় নাগরিক আধুনিক পাঠ্যক্রমে ইতিহাস ও ভূগোলের জ্ঞান অর্জন করতে থাকে। নিজের দেশ সম্পর্কিত ধারণাও তাতে স্পষ্টতর হয়ে ওঠে। 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাসের ফলশ্রুতিতে কলকাতা, মাদ্রাজ ও বোম্বেতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর উচ্চশিক্ষার অবকাশ সৃষ্টি হয়। 1882 সালে হান্টার শিক্ষা কমিশনের রিপোর্ট ভারতে আধুনিক শিক্ষার প্রসার সংক্রান্ত প্রাথমিক ছবিটি স্পষ্ট হয়। প্যারাগোরের দ্বিতীয়ত, ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকেই ভারতীয় জনমানুষের একটি অংশের মধ্যে, বিশেষত শিক্ষিত উচ্চবিত্তদের মধ্যে জাতীয় চেতনার বা জাতীয়তা বোধের জাগরণ ঘটে, যার ক্রমিক বহিঃপ্রকাশ 1876-এ ভারত সভার প্রতিষ্ঠা, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যকলাপ ও তাদের আপাত ব্যর্থতার প্রেক্ষিতে জাতীয় পুনর্জাগরণের চেতনায় উদ্বুদ্ধ চরমপন্থী নেতাদের ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে আগমন ও কার্যকলাপ এবং দীর্ঘমেয়াদী এক স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে। এরপরে দেখো, তৃতীয়ত, এই
জাতীয় চেতনার জাগরণের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল ভারতের ইতিহাস ও সংস্কৃতি সংক্রান্ত চর্চা, যা ভারত চর্চা বা ইন্ডোলজি নামে পরিচিত। এই ভারত চর্চার ধারায় একদিকে যেমন উইলিয়ামস জোন্স, স্যামুয়েল জনসন, এইচ.টি. কোলব্রুক, চার্লস উইলকিন্স, জোনাথন ডানকান, ফ্রেডারিক্স ম্যাক্স মুলার, ওল্ডেনবার্গ, রিস ডেভিডস, মরিস উইন্টার নিডস, ম্যাকডোনেল প্রমুখ প্রাচ্যবাদী পণ্ডিত সংস্কৃত পালি সাহিত্য চর্চার মধ্য দিয়ে প্রাচীন ভারতের অতীত সংস্কৃতির উপর আলোকপাত করেন, তেমনি অন্যদিকে প্রত্নতাত্ত্বিক চর্চার দ্বারা দেশের নির্মাণমূলক ঐতিহ্য বা ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি বুল্ট হেরিটেজ পুনরুদ্ধার, প্রকাশ, সংস্কার, সংরক্ষণের এক কর্মযজ্ঞ শুরু হয়। প্যারা করে ইউরোপীয় পুরাবিদদের প্রয়াসে অবগুণ্ঠন খুলতে থাকে আমাদের দেশের ঐতিহ্যবাহী স্থাপত্য সমূহের। থেভেনট ইলোরার গুহা মন্দির, গার্সিয়া ডি ওরফা এবং জেমেলি কেরারি কানহেরির গুহা, নেইবুর, ফ্রায়ার ও হ্যামিল্টন এলিফ্যান্টা গুহায় অনুসন্ধান ও অন্বেষণ চালান। দিল্লিতে ফিরোজ শাহ তুগলকের স্তম্ভের বর্ণনা দেন কলোনেল অ্যান্তোনিও পলিয়ার। ঐতিহ্যবাহী সাঁচি স্তূপ ও সেখানকার কলসের বর্ণনা দেন জোনাথন ডানকান। উইলিয়াম এরস্কিন প্রথম অজান্তার গুহাগুলি দৃষ্টিগোচরে আনেন। মহাবলীপুরমের ঐতিহ্যবাহী স্থাপত্যকে 1780 সালের মধ্যে পরিদর্শন করে বিবরণ দেন উইলিয়াম চেম্বার্স। কলোনেল ক্লিন ম্যাকেঞ্জি দক্ষিণ ভারত থেকে 6000-এর উপর মুদ্রা এবং 8000-এর উপর লেখমালা উদ্ধার করেই থেমে থাকেননি। অমরাবতীর বৌদ্ধ স্তূপ এর নকশা এঁকেছিলেন এবং বৃহদাস্যীয় স্তম্ভগুলি বা মেগালিথ আবিষ্কার করেন। প্যারা করে দেখো, ভারতের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের জনক রূপে পরিচিত আলেকজান্ডার কানিংহাম 1830 থেকে 1870-এর দশকের মধ্যে একে একে সারনাথ, সাঁচি, তক্ষশিলা সহ নানা স্থানে অনুসন্ধান ও উৎখননের কাজ শুরু করেন। পরে বিংশ শতকে জন মার্শালের নেতৃত্বে নবপ্রতিষ্ঠিত ভারতীয় প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ সারনাথ, সাঁচি, শ্রাবস্তী, নালন্দা ও হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলিতে প্রত্নতাত্ত্বিক উৎখনন চালিয়ে অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপত্য উদ্ধার ও সংরক্ষণ করে। প্রত্নতাত্ত্বিক উৎখননে আবিষ্কৃত ঐতিহাসিক ও শিল্প শৈলীর দিক দিয়ে গুরুত্বপূর্ণ সামগ্রী যেমন মূর্তি, মুদ্রা, নানা প্রকার আয়ুধ, চিত্রকর্ম, মৃৎপাত্র ইত্যাদি স্থানান্তরযোগ্য বা অস্থাবর ঐতিহ্যগুলি সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হতে থাকে সংগ্রহশালা বা জাদুঘর। 1814 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে এবং 1875 সালে ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম, মাদ্রাজ সেন্ট ফোর্ট জর্জের সংগ্রহশালা ও আর্ট গ্যালারি, বম্বেতে এলবার্ট মিউজিয়াম, লাহোর, আজমের, লখনৌ, নালন্দা, খাজুরাহ ইত্যাদি স্থানে অ্যান্টিক সংরক্ষণ ও প্রদর্শনের জন্য সংগ্রহশালা নির্মিত হয়। ঐতিহ্য অনুসন্ধানের এই কর্মকাণ্ড নিশ্চিতভাবেই ভারতের জনসমাজের একটি অংশকে, বিশেষত ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী শিক্ষিত অংশটির মধ্যে ঐতিহ্যমূলক ভ্রমণে উদ্দীপনার সঞ্চার করেছিল। তা তোমরা এই পর্যন্ত 2024-এর সাজেশন অনুযায়ী যে 10 নম্বরের প্রশ্ন রয়েছে, যে প্রাচীন ঐতিহ্য কিভাবে বা ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয়তাবাদের জাগরণ ঘটায়, তার উত্তরটি তোমরা কিন্তু এই পর্যন্ত লিখতে পারবে। এই পর্যন্ত লিখতে হবে 10 নম্বরের অ্যান্সারের জন্য। এবার এটা যদি কলেজে প্রজেক্ট হিসাবে লেখো তাহলে আরও খানিকটা অংশ কিন্তু তোমাদেরকে লিখতে হবে, সেই অংশটুকু আমি পরে বলছি। পর্যটন ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক একটা বহুমুখী এবং জটিল প্রক্রিয়া, যা অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং পরিবেশগত মাত্রাগুলোকে অন্তর্ভুক্ত করে। বছরের পর বছর ধরে পর্যটন ঐতিহ্য ক্ষেত্র পরিদর্শন এবং সংরক্ষণ প্রচেষ্টার অন্যতম গুরুত্বপূর্ণ চালক হয়ে উঠেছে। পর্যটন এবং ঐতিহ্য একটা গতিশীল এবং মিথজীবিত্বের সম্পর্কের মধ্যে আন্তঃসংযুক্ত। ঐতিহ্য ক্ষেত্রগুলো, যেগুলো ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান এবং প্রাকৃতিক বিস্ময়কে অন্তর্ভুক্ত করে, প্রায়শই সেই সব পর্যটকদের আকর্ষণ করে যারা অতীতের সাথে সংযোগ স্থাপন করতে, বিভিন্ন সংস্কৃতির অন্বেষণ করতে এবং প্রকৃতির বিশ্বের সৌন্দর্য অনুভব করতে চান। একই সাথে পর্যটন এই ঐতিহ্য ক্ষেত্রগুলির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করে। তবে এই সম্পর্ক তার জটিলতা এবং সম্ভাব্য ত্রুটি থেকে মুক্ত নয়, কারণ ঐতিহ্যের উপর পর্যটনের প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে। প্যারা করে দেখো, পর্যটন কর্তৃক ঐতিহ্যকে প্রভাবিত করার সবচেয়ে বড় উল্লেখযোগ্য উপায়গুলোর মধ্যে
একটা হলো তার অর্থনৈতিক প্রভাব। ঐতিহ্য ক্ষেত্রগুলি হেরিটেজ সাইট দর্শকদের আকর্ষণ করে, যারা বাসস্থান, পরিবহন, খাবার, গাইডেড ট্যুর এবং সুভেনিরের জন্য অর্থ ব্যয় করেন এবং এইভাবে স্থানীয় অর্থনীতিকে উদ্দীপিত করেন। রাজস্বের এই প্রবাহ কর্মসংস্থানের সৃষ্টির দিকে চালিত করতে পারে, যা শুধুমাত্র পর্যটন শিল্পকেই নয় বরং আতিথেয়তা, পরিবহন এবং খুচরো বিক্রেতার মতো সংশ্লিষ্ট সেক্টরগুলোকেও সহায়তা করে। ভারতের তাজমহল এবং পেরুর মাচু পিচু হলো ঐতিহ্য ক্ষেত্রগুলির প্রধান উদাহরণ, যেগুলো তাদের নিজ নিজ অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্যারা করে দেখো, পর্যটন থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধাগুলো ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণ ও পুনরুদ্ধারের ক্ষেত্রে সহায়ক হতে পারে। সরকার এবং সংরক্ষণ সংস্থাগুলো প্রায়শই রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা প্রচেষ্টা তহবিলের জন্য পর্যটন রাজস্বের একটা অংশ বরাদ্দ করে। এই আর্থিক সহায়তা এটা নিশ্চিত করে যে এই স্থানগুলি যেন ভবিষ্যৎ প্রজন্মগুলোর জন্য লভ্য হয় এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা থাকে। এরপরে দেখো শেষ প্যারা, এই প্যারাতে কি বলা হচ্ছে, পর্যটন সাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষার জন্য একটা অনন্য প্ল্যাটফর্ম যোগায়। ঐতিহ্য ক্ষেত্রগুলি হলো অতীতের জানালা, যা দর্শকদের ইতিহাস, শিল্প, স্থাপত্য এবং বিভিন্ন সমাজের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ দেয়। দর্শনার্থীরা স্থানীয় গাইডের সাথে জড়িত হতে পারেন, সম্প্রদায়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই ক্ষেত্রগুলোর সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। এইরূপ প্রদর্শন মানে এক্সপোজার বৃহত্তর সাংস্কৃতিক সচেতনতা, সমমান এবং সহনশীলতার দিকে চালিত করতে বিভিন্ন পটভূমির লোকেদের সাথে সংযোগ বৃদ্ধি করতে পারে। দেখো গ্রন্থপঞ্জি, এখানে দুটি গ্রন্থ দিয়েছি, দুটি গ্রন্থ লিখবে, তাতেই হবে। এক, ভারত ও ঐতিহ্য, গৌরব সিনহা, আশাদ্বীপ পাবলিশার্স, কলকাতা, জানুয়ারি 2021। 2 নম্বর বই যেটা রয়েছে ভারতীয় ঐতিহ্য, ডক্টর পারমিতা দাস, ডক্টর মহুয়া মুখার্জি, রূপক দাস, প্রতিভা প্রকাশনী, কলকাতা, 7ই সেপ্টেম্বর 2023। তো এই গ্রন্থপঞ্জিটা তোমরা শেষে লিখবে প্রজেক্ট হিসেবে। তাই এই ছিল তোমাদের কলেজ প্রজেক্টের এসএসসি 2 পেপারটির কোশ্চেন অ্যান্সার। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এবং তোমাদের যে আরও একটি প্রশ্ন দিয়েছে যে ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী যে উৎসব, তার উপরেও ভিডিও ক্লাস আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।